আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা। রমাদানের আজকে চতুর্থ রমাদান আমরা পালন করছি। সকাল 11টা থেকে আমাদের যে ক্লাস শুরু হওয়ার কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে, যে ওয়ান শট ক্লাস, আমরা আমাদেরকে পূর্ব ঘোষিত যে ক্লাসটি ছিল সেটি এখন শুরু হতে যাচ্ছে। এর পূর্বে আমরা অন্যান্য ক্লাসও, অন্যান্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওয়ান শট ক্লাস নিয়েছি, কিংবা বাংলার অন্য অন্য টপিকের অন্য বিশ্ববিদ্যালয় ওয়ান শট ক্লাস নিয়েছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ক্লাস নিব, বি ইউনিটের ওয়ান শট একটি ক্লাস নিব। তোমাদের সাথে আছে আমি, স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে আব্দুল মাহফুজ। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। আচ্ছা, সামিয়া ইসলাম পুষ্পা লিখেছে আসসালামু আলাইকুম। ঠিক আছে, একটু দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। সাউন্ড কম আসে, জিসান বলছে সাউন্ড কম আসে। বাকিদেরও কি একই সমস্যা হচ্ছে, সাউন্ড কি কম আসছে? আচ্ছা, পুষ্পা লিখেছে সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যেহেতু সব ক্লিয়ার তাহলে আমরা শুরু করি, আমাদের মূল ক্লাস শুরু করে দিই। সবাই সাথে একটু খাতা কলম রেখে দিলে ভালো হয়। ঠিক আছে, সবাই সাথে খাতা কলম বইপত্র যা আছে রেখে দিলে ভালো হয়। এবং আমি যে তথ্যগুলো বলবো, এক্সট্রা অনেক তথ্য বলার চেষ্টা করবো, সেগুলো যেন একটু নোট করা যায়। ঠিক আছে, নোট করলে আমার মনে হয় ভালো হবে। আমরা যদি দেখি যে প্রথম যে প্রশ্নটা আমরা একদম শুরুতে দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা, কোনটি মধুসূদন দত্তের কবিতা? মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের কিন্তু অনন্য একজন সাহিত্যিক। মূলত তাকে কিন্তু বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিতা বলা হয়, অর্থাৎ তার দ্বারাই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম যে প্রথাগত যে ছন্দ, সেটার একটা ভাঙা তৈরি হয়, বা সেটা ব্যতিক্রম ধারা তৈরি হয় মধুসূদন দত্তের দ্বারা। মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা বঙ্গভাষা কবিতাটি মধুসূদন দত্তের। এছাড়া আমার পূর্ব বাংলা, এই আমার পূর্ব বাংলা লিখেছে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসানের রচিত একটি কবিতা। এই কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, সেটাও বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, একক সন্ধ্যায় বসন্ত। খুবই বিখ্যাত একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, স্বদেশী ভাষা, এটা একটা ছড়া। আপনারা ছোট থাকতে আমার মনে হয় অনেকেই ছড়াটা শুনেছেন। ছোট থাকতে ওই যে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, তাই না? রামনিধি গুপ্ত নামে একজন এই ছড়াটা লিখেছে, রামনিধি গুপ্ত। আচ্ছা, এরপর আমরা যদি মধুসূদন দত্ত সম্পর্কে একটু জানি, মধুসূদন দত্ত থেকে আরো যেখান থেকে প্রশ্ন আসতে পারে, যে মধুসূদন দত্ত যশোরের সাগরদাঁড়ি এলাকায় তার জন্ম হয়েছে, যশোর তার জন্মস্থান। এছাড়া কপোতাক্ষ নদের সাথে তার একটা সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া মধুসূদন দত্তের বেশ কিছু বিখ্যাত নাটক, প্রহসনমূলক রচনা, এগুলো থেকেও অনেক সময় প্রশ্ন আসে। বেশ করে বিখ্যাত একটি নাটক যেখান থেকে প্রায় প্রশ্ন আসে, সেটা হলো কৃষ্ণকুমারী। কৃষ্ণ কুমারী মধুসূদন দত্তের একটা বিখ্যাত নাটক। এই নাটকের নায়িকার নামও হলো কৃষ্ণকুমারী, অর্থাৎ নায়িকার নামেই নাটকটির নামকরণ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে যাই। সাউন্ড কি এখনো কম আসছে? এখনো কি সাউন্ড অনেক কম আসছে? রাজন, রাজন, দেখো তো সাউন্ড নাকি কম আসছে, সবাই বলছে। সাউন্ড নাকি কম আসছে, অনেকে কমেন্ট করছে। আমার মনে হয় তো সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমি আরো জোরে বলার চেষ্টা করি, আরো জোরে বলছি, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন আমরা যাই, যে কোনটি ভিন্নার্থক বাগধারা? কোনটি ভিন্নার্থক বাগধারা? এইভাবেও সাধারণত প্রশ্ন এসে থাকে, যে নিচের কোনটি ভিন্ন। হয়তো এইভাবে প্রশ্ন আসবে যে তিনটি সমার্থক শব্দ দিবে একই ধরনের এবং একটি ভিন্ন অর্থ যুক্ত একটি সমার্থক শব্দ দিবে, তখন প্রশ্ন আসবে নিচের কোন শব্দটি অর্থগতভাবে ভিন্ন। এইভাবে সাধারণত প্রশ্ন আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো দেখে থাকি। তাহলে আমরা যদি দেখি, প্রথম যে বাগধারাটি আছে, অহিনকুল সম্বন্ধ, এটার মানে কি? শত্রু, তাই না? যেমন হলো বিএনপি আর আওয়ামী লীগ একে অপরের শত্রু। তারপরে আমরা আর আপা, এখন তো হলো বৈষম্য বিরোধী ছাত্র আর হলো আপা, একজন আরেকজনের শত্রু, তাই না? এই যে একজন আরেকজনের যে শত্রু, এইরকম, অর্থাৎ শত্রু ভাবাপন্ন অর্থ দেয়। একজন আরেকজনকে দেখতে পারে না, একদম পুরো মানে দা কুমড়া সম্পর্কে, যেটা আবার পরবর্তী শব্দে দেখতে পাচ্ছি, দা কুমড়া, আদায় কাঁচকলা, এই তিনটি শব্দের অর্থই একই রকম দেয়, অর্থাৎ শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন।
আচ্ছা, আর এইখানে তেলে বেগুনে জ্বলে ওঠা এই শব্দটা হইল ব্যতিক্রম, এই বাগধারা অর্থটা ব্যতিক্রম। আপনারা দেখেন এই যে এখন রোজার মাসে ইফতারের টাইমে, ঠিক আছে, ইফতারের ঠিক আধা ঘন্টা আগে 40 মিনিট আগে বাসায় আম্মু, চাচি, খালা, নানি, দাদি যদি থাকে, বড় বোন যদি থাকে, এদের ডানে বামে যাওয়া যায় না, কোনো কথাই তো বলা যায় না। মানে ভালো কথা বললেও দেখেন ইনারা একদম আগুন জ্বলে যায়, মানে কি বললাম আর কি করলাম কিছুই বুঝি না, এনাদের রাগ মানে মাথার উপরে উঠে যায়, ঠিক আছে। এইটাই হলো তেলে বেগুনে জ্বলে ওঠা, অর্থাৎ হঠাৎ করে রাগ করে ফেলা, মানে কোনো কিছু হইতে না হইতে মানে রেগে যায়, ঠিক আছে, হঠাৎ রেগে যায়, এটাকে তেলে বেগুনে জ্বলে ওঠা বলে। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, কোনটি শুদ্ধ? ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা হলো বানান। এই বানান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে বিগত বছরের প্রশ্নগুলোই সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে বানান থেকে দেয়া হয়, কিন্তু আমরা যেহেতু প্রস্তুতির একটা ঘাটতি থাকে কিংবা আমাদের অলসতা থাকে, সেজন্য এই আলস্যের কারণে কিন্তু আমরা বানানে অনেক বড় একটা ঘাটতি থাকে। প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ, এটা দেখেই আমরা বুঝতে পারছি যে ব্যাকরণ শব্দটা ভুল আছে, কারণ ব্যাকরণ শব্দটা শুদ্ধ রূপ কি? একটা আকার হবে ব্যাকরণ। প্রবাহমান শব্দটা আমরা অনেক বেশি ব্যবহার করলেও, এবং মানে আমরা এটা প্রয়োগজনিত ভুল করি, অর্থাৎ অনেক বেশি প্রবাহমান বলি কিন্তু শব্দটা ভুল। এই শব্দটা হবে প্রবহমান। প্রবহমান। বিবাদমান শব্দটাও ঠিক একই ভাবে, এটা বিবাদমান হবে না, হবে বিবদমান। বিবদমান, ঠিক আছে। তাহলে শুদ্ধ কোনটা পাচ্ছি আমরা? ন্যায্য বানানটা পাচ্ছি শুদ্ধ। আচ্ছা, সামিয়া ইসলাম পুষ্পা লিখেছে আমার ডানে বামে কেউ আসতে পারে না তখন। না, এটা ঠিক, এটা বাংলাদেশের মানুষদের হয়, বাংলাদেশে বিশেষ করে বোনদের, মাদের, চাচি, খালাদের এটা বেশি হয় ইফতারের আগ মুহূর্তে, ঠিক আছে। তারপরে কোনটি শুদ্ধ? এরপর আরো একটি বানান থেকে প্রশ্ন, বানানগুলো একটু খেয়াল করবেন, এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং এই প্রশ্নগুলোই বারবার ঘুরিয়ে ফিরে আসে এবং আপনারা বারবার ভুল করেন, কারণ ওই যে একটা আলস্য থাকে কিংবা প্রস্তুতির একটা ঘাটতি থাকে। আচ্ছা, প্রথম যে প্রশ্ন সমীচীন, সমীচীনে দুইটাই দীর্ঘইকার হবে, দুইটাই দীর্ঘইকার হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বানান। এটা যে এই পর্যন্ত কতবার কত চাকরির পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আসছে তার কোনো হিসেব নেই। এই সমীচীনের সাথে রিলেটেড আরো কিছু বানান আছে, যেমন আমরা যদি বলি উদিচি, গুরুত্বপূর্ণ একটি বানান। তারপরে আছে দধিচি, গুরুত্বপূর্ণ একটি বানান। তারপরে রসইকার দীর্ঘইকারের যে মারপেচ, যেমন আছে পিপিলিকা, পিপি 1 2 1 2, পিপিলিকা। এই পিপিলিকা বানান ঠিক আছে না? হ্যাঁ, ঠিকই তো আছে মনে হচ্ছে, পিপিলিকা। তারপরে মুমূর্ষ বানানের যে ভুলটা, এখানে রসউকার দুইটা না, প্রথমটা হবে রসউকার, তারপরেরটা দীর্ঘউকার, তারপরেরটা আবার রসউকার, মুমূর্ষ। লজ্জা কর হবে না, লজ্জাস্কর হবে না, হবে লজ্জাকর। আচ্ছা, বাহুল্যটা কেবল সঠিক আছে, বাহুল্য বানানটা সঠিক আছে, বাকি সকল বানান এখানে ভুল দেওয়া আছে। এবং এই বানান রিলেটেড প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি আসবে, অনেক বেশি বলতে অনেক বেশি, এইখানে একটু খেয়াল রাখতে হবে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে এবং আরেকটা অনেক বেশি ভুল আপনারা করেন। আচ্ছা, আমি এটা এইখানেই প্রশ্ন করি, দেখি আপনারা পারেন কিনা। আমি লিখি যে নিরবিচ্ছিন্ন সঠিক নাকি বিচ্ছিন্ন সঠিক নাকি নিরবচ্ছিন্ন সঠিক? এটা আপনাদের সবার জন্য প্রশ্ন, বলেন এই তিনটা থেকে কোনটা সঠিক? 1 2 3, 1 2 3 দিয়ে লিখেন, ঠিক আছে। যে পারবে তাকে লাল সালাম দেওয়া হবে, রোজার মাস তো লাল সালাম নিলে রোজা হালকা হবে না, সমস্যা নাই। আচ্ছা, সামিয়া ইসলাম পুষ্পা লিখেছে নিরবচ্ছিন্ন, আর কেউ কি উত্তর করবে? আচ্ছা, ঠিক আছে, সামিয়া ইসলাম পুষ্পাটা সঠিক হয়েছে, শারমিন আক্তারের উত্তর ভুল হয়েছে। নিরবচ্ছিন্ন হলো সঠিক রূপ, নিরবচ্ছিন্ন। এইগুলো একটু মাথায় রাখতে হবে, এইগুলো একটু মাথায় রাখতে হবে। বানানগুলো কিন্তু আমরা অনেক সময় বানান ভুল করতে করতে ভুলটাই আমাদের কাছে সঠিক মনে হয়, কিন্তু এটা একটা শুদ্ধ রূপ আছে যেটা আমাদের জেনে নিতে হবে। তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্ন, যে কোন বাক্যটি শুদ্ধ। আচ্ছা, প্রথমে এটা দেখে আপনারা কে কে পারেন? এটা তো একটু জটিল প্রশ্ন মনে হচ্ছে। কোন বাক্যটি শুদ্ধ, এটা আপনারা কে কে পারবেন দেখি তো।
এটা একটু মনে হচ্ছে জটিল, একটু ভুল করার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে কি অনেক পরে আসছে ফেসবুকে, যে এখন সবার ওই নিরবচ্ছিন্নর কমেন্ট এখনো আসতেছে? ফেসবুক মনে হয় একটু স্লো নাকি? আচ্ছা, আচ্ছা, মোহাম্মদ সাদাত হোসেন লিখেছে 5-এর সি। সবাই আর কি সঠিক উত্তর দিতে পারছে অনেকে। আচ্ছা, এখানে ভুলটা কোথায় কোথায় আমরা দেখি। প্রথমে যদি আমরা নিচ থেকে শুরু করি, যে অন্নাভাব প্রতি ঘরে ঘরে হাহাকার, অন্নাভাবের কারণে প্রত্যেক ঘরে ঘরে হাহাকার হয়ে আছে। এখন এইখানে একটু খেয়াল করেন আপনারা, প্রতি শব্দটা দিয়েই তো অধিক বুঝাচ্ছে বা বহুবচন বুঝাচ্ছে, প্রতি শব্দটা ব্যবহার করে প্রত্যেক ঘর বোঝাচ্ছে। সেখানে যদি আমরা এক্সট্রা করে আবার ঘরে ঘরে বহুবচন যুক্ত করি, তাহলে সেটা বাহুল্য দোষ হয়ে যাবে। তার মানে এখানে ভুল আছে। আমি গীতাঞ্জলি পড়েছি, আমরা জানি গীতাঞ্জলির শুদ্ধ রূপ রসইকার দিয়ে, তাই না? তার মানে এটা সঠিক আছে। সভায় সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, সকল একটি বহুবচন শব্দ, সদস্যবৃন্দ আরেকটি বহুবচন শব্দ, এইখানে ভুল আছে। আচ্ছা, ছেলেটি ভীষণ মেধাবী, ভীষণ শব্দটির পরে মেধাবী শব্দটি যুক্ত করা একটা ভুল প্রয়োগ, এইটাও এখানে ভুল আছে। তার মানে সঠিক উত্তর পাচ্ছি আমরা সি। আচ্ছা, তারপর যদি আমরা যাই, সে দরিদ্র কিন্তু চরিত্রবান, এ কোন ধরনের বাক্য? আচ্ছা, জটিল, যৌগিক, সরল, ইচ্ছাসূচক। এর দুঃখিত, এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। আমরা এই ধরনের প্রশ্ন সেই ক্লাস 7-6 থেকে মোটামুটি যখন সরল জটিল যৌগিক বাক্য শেখা শুরু করেছি, তখন থেকে এই সহজ একটা উদাহরণ আমরা শিখি, যে সে দরিদ্র কিন্তু চরিত্রবান। আমরা জানি একাধিক প্রধান খণ্ডিত বাক্য, একাধিক প্রধান খণ্ডিত বাক্য যদি কিন্তু, ও, আর এবং কমা ইত্যাদি দিয়ে যুক্ত থাকে, সেটাকে যৌগিক বাক্য বলা হয়। সে দরিদ্র এতটুকু বলার পর আমাদের আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা যেমনি থাকে না, তেমনি বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তার মানে এটা একটি প্রধান খণ্ডিত বাক্য। এরপর চরিত্রবান, বাক্যের যে কর্তা তাকে উজ্জ্ব রেখে যদি বলি সে চরিত্রবান, সেটি একটি পূর্ণ খণ্ডিত বাক্য। যুক্ত আছে কি দিয়ে? কিন্তু অর্থ অর্থ কিন্তু নামক একটি যোজক দ্বারা। তাহলে যোজক দ্বারা যদি যুক্ত হয়ে থাকে, বা অব্যয় দ্বারা, বা যেটাকে আমরা বলি না কনজাংশন, বা ইংরেজিতে যেটা বলা হোক না কেন, সেটা হয়ে যাচ্ছে জটিল বাক্য, বা ইংরেজিতে যেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে প্রশ্ন যদি আমরা চলে যাই, যার উভয় হাত চলে, এক কথায় তাকে কি বলা হয়? যার উভয় হাত চলে, এটা কে বলতে পারবেন? যার উভয় হাত চলে তাকে এক কথায় কি বলা হয়? দেখি এটা কে বলতে পারে। ফেসবুক অনেক স্লো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ অনেকে পারছেন, এটা একদম সহজ ছিল। দ্বিজ শব্দটার যে অর্থটা আমরা প্রথমে যদি দেখি, দুইবার যেটা জন্মগ্রহণ করে, দুবার জন্মগ্রহণ করে যেটা, দ্বিজ। আচ্ছা, সব্যসাচী অর্থ হলো যার উভয় হাত একসাথে চলে। দোহাতির মূলত কোনো অর্থ নেই। করিত কর্মা, করিত কর্মা অর্থ হইল কর্মে কুশল, কর্মে কুশল বা কর্মে পটু যিনি। দেখবেন আমাদের পরিবারে এরকম আছে অনেকে, না, ওই যে বাবা মা তাকে খুবই পছন্দ করে, যে কাজে খুব পটু, যে কোনো কাজ দিলে খুব সুন্দর করে ফেলতে পারে। এই ধরনের সন্তানদের বা এই ধরনের মানুষদের সাধারণত করিত কর্মা বলা হয়, অর্থাৎ যিনি কাজে খুব পটু, খুব ভালো কাজ করতে পারে, কর্মকুশল বলা হয়। আপনাদের জন্য যে প্রশ্নটা এখানে থাকবে সেটা হলো, সব্যসাচী শব্দটা আমরা জানি যে যার দুই হাত একসাথে চলে তাকে বলা হয়। প্রশ্নটা হলো, বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে? আপনাদের কাছে প্রশ্ন হলো, বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে? বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে? বিপ্লব হোসেন লিখেছে পারলাম না। বিপ্লব ভাই, আপনার জন্য অনেক অনেক সরি। দেখি তো অন্য কেউ কি এটা পারবেন? বাংলা ভাষায় সব্যসাচী লেখক কাকে বলা হয়? এই যার বলছেন সাউন্ড কম, সে ফোনের ভলিউম বাড়ায় দেন আরো বেশি, কিংবা সাউন্ড বক্স ইউজ করেন। আমি অনেক জোরে জোরে বলছি। মোহাম্মদ রশিদুজ্জামান রকি লিখেছে শামসুর রহমান। শামসুর রহমানকে কি সব্যসাচী লেখক বলা হয়? এই শামসুর রহমানকে কি বলা হয়?
অর্পি আরোয়া বলেছে সৈয়দ শামসুল হক। হ্যাঁ, সৈয়দ শামসুল হককে বলা হয় সব্যসাচী লেখক। আর শামসুর রহমান যিনি লিখেছেন, বানানটা হবে শামসুর রহমান, তাকে বলা হয় হইল নাগরিক কবি। আর সব্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে। সৈয়দ শামসুল হককে বলা হয় সব্যসাচী লেখক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, কোনটিতে ক্রমবাচক বিশেষণের উদাহরণ আছে? বিশেষণ তো অনেক প্রকার, তার মাঝে বিশেষণের অসংখ্য প্রকারভেদ আছে। সেই প্রকারভেদের মধ্যে বেশ কিছু প্রকারভেদের একটা হলো যে ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ কোনটা? ক্রমবাচক শব্দগুলো যখন বিশেষণের স্থানে ব্যবহৃত হয় তখন সেটা ক্রমবাচক বিশেষণ হয়ে যায়। ক্রমবাচক শব্দ কোনগুলো? একেবারে সহজ, আমরা যেগুলোকে সাধারণত চিনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি যে শব্দগুলো আছে সেগুলোকে সাধারণত ক্রমবাচক শব্দ বলা হয়। আর এই শব্দগুলো যখন বিশেষণের স্থানে ব্যবহৃত হবে সেগুলো ক্রমবাচক বিশেষণ। তাহলে এখানে আমরা বের করি কোনটা? তৃতীয় আছে এখানে, এবং অধ্যায় শব্দটি একটি বিশেষ্য পদ, এর পূর্বে তৃতীয় শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সঠিক উত্তর হলো তৃতীয়। 7 দিন, এটাকে বলা হয় সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ। অর্ধেক সম্পত্তি পরিমাণবাচক বিশেষণ। এগুলো বিশেষণের অংশে নবম দশম শ্রেণীর বইয়ে দেখবেন সরাসরি দেয়া আছে, এবং এখান থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। ঢাবিতেও এসেছে বিগত বছরগুলোতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও সাধারণত আসে। কোনটি মুনির চৌধুরীর রচনা নয়? মুনির চৌধুরী কিন্তু বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। তার থেকে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে ওনার থেকে প্রশ্ন আসে, ওনার টপিক থেকে আসার মতো, এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আচ্ছা, আমরা যদি দেখি যে কবর, রক্তাক্তপ্রান্তর, চিঠি মুনির চৌধুরীর রচনা সবগুলোই। আচ্ছা, নেমেসিস মুনির চৌধুরীর রচনা নয়। নেমেসিস তাহলে কার লেখা? সেটা হলো নুরুল মোমেনের। নুরুল মোমেনের একটি নাটক হলো নেমেসিস। নেমেসিস মূলত প্রতিহিংসার দেবী। যদি প্রশ্ন আসে কখনো নেমেসিস কিসের দেবী? প্রতিহিংসার দেবী। অর্থাৎ আপনি যদি কোনো ভুল কাজ করেন, আপনার ব্যক্তি জীবনে কোনো অন্যায় করেন, কারো কোনো ক্ষতি করেন, কারো টাকা মেরে খান, কাউকে ঠকান, তাহলে একজন আছেন যার নাম হলো নেমেসিস, যিনি আপনাকে পরবর্তী জীবনে সেটা শাস্তি দিবেই দিবে, কিংবা আপনার সেই কর্মের ফল আপনাকে ভোগ করাবে। এই মূল অর্থ নিয়ে বা মূল বাণী নিয়ে মূলত নেমেসিস নাটক রচনা করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যাই, কোনটি চন্দ্র শব্দের প্রতিশব্দ নয়? চন্দ্র শব্দের প্রতিশব্দ নয় জিজ্ঞেস করেছে। এই প্রশ্নগুলোতে সবচেয়ে বড় যে ভুলটা করেন আপনারা, সেটা হলো প্রশ্নের সর্বশেষাংশে এই নয় শব্দটি আপনারা খেয়াল করেন না। কোনটি চন্দ্র শব্দের প্রতিশব্দ, এতটুকু পরে আপনারা উত্তরটা দাগা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষে যে নয় লিখেছে কিংবা অন্য কিছু একটা শব্দ যুক্ত আছে সেটা খেয়াল করেন না, এবং এই ধরনের ভুল অনেক মেধাবী স্টুডেন্টও প্রতি বছর করে থাকে। সেজন্য একটু এখানে সিরিয়াসনেস থাকতে হবে কিংবা খেয়াল করতে হবে। আচ্ছা, প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, শশধর মানে চাঁদ, সুধাকর মানে চাঁদ, শশাঙ্ক মানে চাঁদ, বিভা বসু মানে হইল সূর্য। বিভা বসু মানে সূর্য, এর সাথে রিলেটেড আরেকটা শব্দ আছে বিভাবরী। এই বিভাবরী অর্থ কি কে বলতে পারবে? এই বিভাবরী অর্থ কি কে বলতে পারবে? বিভাবরী অর্থ কি কে বলতে পারবেন? বিভাবরী অর্থ কি? বিভাবরী। আচ্ছা, ঠিক আছে। নিপা লিখেছে বিভাবরী অর্থ সূর্য লিখেছে, হইল না তো নিপা। সামিয়া ইসলাম পুষ্পা লিখেছে পারি না ভাইয়া।
আহা, সূর্য লিখেছে সোহানুর রহমান সৌরভ, হইল না তো। বিভাবরী অর্থ হইল রাত, বিভাবরী অর্থ হইল রাত, রাত রাত রাত, রাতের সমার্থক শব্দ হইল বিভাবরী। একজন লিখেছে বিভাবসু সূর্য, অর্থ আগুনও লিখেছে। হ্যাঁ, বিভাবরী সূর্য এবং আগুন, বিভাবসু সূর্য এবং আগুন দুইটারই সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আরেকটা শশাঙ্ক, এই অঙ্ক শব্দের সাথে মিল রেখে চাঁদের আরেকটা সমার্থক শব্দ আছে যেটার নাম হইল মৃগাঙ্ক। মৃগাঙ্ক, এই মৃগাঙ্ক অর্থ চাঁদ, এইটার সাথে আবার আরেকটা রিলেটেড আছে, সেটা হলো মৃগ। এই মৃগ অর্থ কি কে বলতে পারবে? এই মৃগ অর্থ কি কে বলতে পারবেন? মৃগ অর্থ কি কে বলতে পারবেন? হরিণ। হ্যাঁ, সামিয়া ইসলাম পুষ্পা সঠিক উত্তর দিতে পেরেছে, হরিণ। আচ্ছা, খুব কি কঠিন কঠিন হয়ে যাচ্ছে ক্লাস? অনেক বেশি তথ্য মাথার মধ্যে, মানে চাপ হচ্ছে নাকি রোজার মধ্যে, যে ভাইয়া সকাল সকাল মাথায় চাপ দিচ্ছেন, এরকম হচ্ছে নাকি? মানে শুধু উত্তর বলে যাব, খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি? খুব বেশি কঠিন হয়ে গেলে বইলেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখানে একটা জটিলতা সৃষ্টি হয়, একটা কনফিউশন সৃষ্টি হয়। কি কনফিউশন সৃষ্টি হয় আমি সেটাও বলছি। একটা বিষয় হলো, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা গ্রন্থটি উৎসর্গ করেছিলেন। এইখানে কনফিউশন যেটা হয় সেটা হইল যে সঞ্চয়িতা নামে একটা গ্রন্থ আছে, সঞ্চয়িতা। এই সঞ্চয়িতা নামে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থটা সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা গ্রন্থ। মাঝে মাঝে অপশনে সঞ্চয়িতা এবং সঞ্চিতা দুটোই দেয়া থাকে, সেক্ষেত্রে পরীক্ষার হলে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়। তারা সত্ত্বেও এই প্রশ্নটা অনেকে ভুল করে আসে, সঞ্চিতা এবং সঞ্চয়িতার সেই প্যাচটুকু তখন আর তারা ভুলে যাবে, কনফিউশন সৃষ্টি করে। সেজন্য এখানে একটু ভালো করে মনে রাখতে হবে, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রচিত গ্রন্থ, আর সঞ্চিতা নজরুলের। এই সঞ্চিতা আবার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। আর অগ্নিবীণা, বিষের বাঁশি, ব্যথার দান, এই সবগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, সেগুলো আমরা সবাই জানি, সরি কাজী নজরুলের রচনা, বিখ্যাত রচনা, সেগুলো আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে যাই 12 নম্বর প্রশ্ন, হ্যাঁ নাকি ইংরাজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? কার উক্তি? এর আগে আপনাদের জন্য প্রশ্ন, এখানে হ্যাঁ নাকি ইংরেজি পড়ছে, এই হ্যাঁ এটা কে মূলত? এই হ্যাঁটা কে? হ্যাঁ নাকি ইংরেজি পড়ছে, এখানে হ্যাঁটা মূলত কে? হ্যাঁটা মূলত কে? হ্যাঁটা মূলত কে? হ্যাঁ নাকি আচ্ছা, হ্যাঁ নাকি ইংরেজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? এখানে হ্যাঁটাকে, হ্যাঁ সাইফ লিখেছে আক্কাস। আচ্ছা, সাইফ লিখেছে আক্কাস, ঠিক আছে। আর উক্তিটা হলো খালেক ব্যাপারীর। খালেক ব্যাপারী মূলত আক্কাসকে দেখে বলেছিল যে আক্কাস তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত একজন যুবক, আর যিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন তার তো মাথায় একটু মানে রকচটা থাকবে, অর্থাৎ সে আধুনিক শিক্ষার যে একটা প্রভাব সেটা তার মন মস্তিষ্কে থাকবে, সেটা এখানে বোঝাতে চেয়েছে। আর আক্কাসের বাবার নাম ছিল হলো মোদাব্বের মিয়া। এই মোদাব্বের মিয়া আবার কথা বলতে গেলে একটু রেগে গেলে তোতলাইতো, এই তথ্যগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আর মজিদকে তো আমরা সবাই চিনি, বিখ্যাত একজন চরিত্র, তাই না? আচ্ছা, লাল নীল দীপাবলি গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ লাল নীল গ্রন্থের লেখক, খুবই বিখ্যাত একটা গ্রন্থ, যেটা লেখক ছিলেন হুমায়ুন আজাদ। আনিসুল হক, আনিসুল হকের একটা গ্রন্থ আছে, সেটার নাম হলো মা। হুমায়ুন আহমেদের লেখা তো আপনারা সব মুখস্থ, বিশেষ করে টিনেজারদের অনেক প্রিয় একজন লেখক হুমায়ুন আহমেদ। সৈয়দ শামসুল হক আমাদের পাঠ্য বইয়ে আছে, তার সম্পর্কে আমরা জানবো। তারপরে যাই, পাবলিক সেক্টরের সঠিক পরিভাষা কি? একদম সহজ, সরকারি খাত। সরকারি খাত এর ইংরেজি পরিভাষায় হলো পাবলিক সেক্টর। মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়তো তা বর্তমানে কোন শ্রেণী?
মৃত্যুঞ্জয় বর্তমানে কোন শ্রেণীতে পড়তো, মানে যে শ্রেণীতে পড়তো সেটা বর্তমানে কোন শ্রেণী হিসেবে মানে নির্ণয় করা হয়, এটা কে পারবেন? এটা তো একদম পারার কথা, এটা তো একদম পারার কথা। আচ্ছা, আকরাম শাহিদ নুরি লিখেছে হুমায়ুন আজাদ নাস্তিক ও প্রথা বিরোধী লেখক। আকরাম ভাই, এই লেখকদেরকে লিখতে দেন, আমাদের যেন আল্লাহ বরং এরকম তৌফিক এবং জ্ঞান দেয় যেন আমরা তাদেরকে ডিফেন্ড করতে পারি। ধরেন একজন একটা খুব ভালো মানের মানে এলিগেশন দিল ইসলামের বিরুদ্ধে, এখন আপনি যদি এটাকে মিথ্যা বলে উড়িয়ে দেন, সেটা তো আলটিমেট কোনো সলিউশনে আসবে না, বরং আপনাকে সেটা ডিফেন্ড করতে হবে আপনার মেধা দিয়ে। তখন আপনাকে বোঝা যাবে যে আপনি আসলে ভালো জানেন। সাইফ স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার লিখেছে হলো স্যারের মুখে হাসি একটু বেশি দেখছি। আচ্ছা, রোজার মহিমা হয়তো স্যার, রোজার কারণে হয়তো। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। ও আচ্ছা, এটা তো সমাধান। অষ্টম শ্রেণীতে পড়তো, যেটাকে আমরা থার্ড ক্লাস হিসেবে জানতাম, থার্ড ক্লাস। আচ্ছা, এর ভিতর আরো যে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে সেগুলো আমরা একটু জেনে নেই। সেকেন্ড ক্লাস মানে কোনটা? সেকেন্ড ক্লাস মানে হইল নবম শ্রেণী, তারপরে ফার্স্ট ক্লাস যেটাকে আমরা জানি ফার্স্ট ক্লাস, সেটা হলো দশম শ্রেণী। ফোর্থ ক্লাস যেটা, সেটা হলো সপ্তম শ্রেণী। এই বিষয়গুলো একটু জেনে নিতে হবে, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। আরো কিছু তথ্য আমরা যদি একটু শর্টকাটে একদম মুখস্থ টাইপের যে তথ্য যদি একটু জেনে নেই, যে তারা যাতায়াতে তাদেরকে 4 ক্রোশ পথ পাড়ি দিতে হইতো এবং মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস শয্যাগত ছিল, এই তথ্যগুলো একটু জেনে রাখতে হবে। আফাজ আহমেদ কোন গল্পের চরিত্র? 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 এটা একদম সহজ, আমার মনে হয় এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। আফাজ আহমেদ আমরা জানি রেইনকোট গল্পের একজন চরিত্র ছিল। এই আফাজ আহমেদ আবার তিনি ছিলেন রেইনকোট গল্পে যে কলেজের কথা বলা হয়েছিল সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি প্রিন্সিপাল ছিলেন এই আফাজ আহমেদ। এবং এই আফাজ আহমেদ উর্দু ভাষায় কথা বলতে চাইতেন এবং উর্দু ভাষায় কথা বলার জন্য তিনি একজন মানে প্রফেসরের সাথে অনেক ভালো তার সখ্য তৈরি করেছিলেন। সেই প্রফেসরের নাম কি, এইটা কে বলতে পারেন বলেন? তিনি উর্দু ভাষা শেখার জন্য একজন প্রফেসরের সাথে খুব ভালো সখ্য তৈরি করেছিলেন, সেই প্রফেসরের নাম কি? আচ্ছা, তানভীর হাসান কিন্তু ভাই এক্সামে দেখলাম আলফাজ আহমেদ, ওইটা টাইপিং মিস্টেক ছিল, টাইপিং মিস্টেক ছিল, এটা তো বোঝারই কথা ভাইয়া। আচ্ছা, আফাজ আহমেদ, হ্যাঁ প্রিন্সিপাল ছিল আকবর সাজিদ। আশরাফুল ইসলাম লিখেছে আকবর সাজিদ। হ্যাঁ, আকবর সাজিদ ছিলেন উর্দুর প্রফেসর, তার সাথে খুব ভালো সখ্য তৈরি করেছিলেন এই প্রিন্সিপাল আফাজ আহমেদ। এবং এই আফাজ আহমেদের যে সহচর ছিলেন, মানে তার কথা উঠতে বসতেন, তার নাম ছিল ইসহাক মিয়া। এই ইসহাকের সাথে মিল আছে একটা নামের, যে নামটা বর্তমান রাজনীতিতে খুব একটা মজার টার্ম হিসেবে ব্যবহার করা যাচ্ছে, যারা রাজনীতি খোঁজ রাখেন তারা সবাই জানেন ইসহাক মিয়া। এই ইসহাক মিয়া আবার বাংলা কথা বলা বাদ দিয়েছে এপ্রিল মাসের শুরু থেকে, এপ্রিলের শুরু থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। মোতাহার, দুঃখিত বারবার কাশছি, একটু অসুস্থ সেজন্য। মোতাহার হোসেন কোন আন্দোলনের কাণ্ডারি? মোতাহার হোসেন ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের কাণ্ডারি। এই বুদ্ধির মুক্তি আন্দোলন 1926 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হোসেনের নেতৃত্বে বেশ কিছু সাহিত্যিক এবং প্রথিতযশা যে ধরনের
মানে গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাদেরকে নিয়ে চালু হয় বুদ্ধির মুক্তি আন্দোলন, যেটার সাথে সম্পৃক্ত একটা পত্রিকা রয়েছে যেটার নাম হলো শিখা পত্রিকা। এই বুদ্ধির মুক্তি আন্দোলনে একটা চমৎকার স্লোগান আছে, আমার মনে হয় আপনারা সবাই সেটা জানেন। সেটা হইল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা এই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা স্লোগান, এবং এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং আপনাদের বইয়ের আরেকজন লেখক আছে, মানব কল্যাণ প্রবন্ধ যিনি লিখেছেন, আবুল ফজল, এই আবুল ফজল সাহেবও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে। আচ্ছা, সন্ধির নিয়মটা যদি আমরা এখানে একটু দেখি, যে জফলা থাকলে রসইকার হবে, ঠিক আছে, পরের আকারটা স্বর আ হিসেবে ব্যবহৃত হয়েছে। রেফ থাকলে সেটা রিকারে পরিণত হয়, রাজা যোগ ঋষি, ঠিক আছে, রাজর্ষি। চলত শক্তি, চ ছ থাকলে সেখানে খণ্ডত চলে আসবে, ঠিক আছে। শরৎচন্দ্র, শরৎ যুক্ত চন্দ্র, এইখানে দেখেন সন্ধিতে পরবর্তী ধ্বনিটা সন্ধি সাধিত শব্দে আর এক থাকে না, সেটা পরিবর্তন হয়ে যায়। তাহলে শরৎচন্দ্র খণ্ডতয়ের পরে চ থাকলে সেই চয়ের দ্বিতীয় উচ্চারণ হইতো, তাহলে এখানে শব্দটা হইতো এরকম, শরৎচন্দ্র, শরৎচন্দ্র। এইটা হলো সন্ধির নিয়ম অনুসারে বানান সঠিক, আর লেখকের নামের অনুসারে বানান সঠিক এইটা, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। লেখকের নামের অনুসারে সঠিক বানান হইল এইটা, আর সন্ধির নিয়ম অনুসারে সঠিক বানান হলো এটা, শরৎচন্দ্র, ঠিক আছে। আর এর সাথে রিলেটেড আরেকটা নিয়ম অনেক বেশি এসে থাকে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিপদযুক্ত জনক। আপনারা অনেকেই বানানটা এইভাবে লিখেন, বিপদজনক। এই ভুলটা কিন্তু এই ভুলের মতোই হয়ে গেছে, অর্থাৎ সন্ধি পূর্বে যেই ধ্বনিটা আছে সেটা সন্ধি সাধিত শব্দেও রয়ে গেছে, বা সন্ধি নিষ্পন্ন শব্দ রয়ে গেছে। এই শব্দটা হবে এরকম, বিপদজনক। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোনটি কাব্য নয়, নিচের কোনটি কাব্য নয়। আমরা যদি দেখি, দুঃখিত আমি একটু কাশছি বারবার, এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কেউ বিরক্ত হয়ে না, ঠিক আছে। নিচের কোনটি কাব্য নয়, এখানে সবগুলোই কাব্য, কেবল যেটা নামের সাথে কাব্য যুক্ত করা আছে সেটাই কাব্য নয়। এটা হয়ে গেছে বাংলাদেশের কিছু আলেম উলামা বা মৌলবীর মতো, যাদের নামের উপরে নিচে ডানে বামে অনেক জায়গায় মুফতি মাওলানা এটা সেটা লেখা থাকে, কিন্তু তারা আসলে সেটার কোনো কাজই করে না, উল্টা আরো ভণ্ডামি করে বেড়ায়, ঠিক আছে। তারপরে দেখি, বেলা অবেলা কালবেলা, আমার খুবই পছন্দের এবং আমার সবচেয়ে পছন্দের কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ হলো বেলা অবেলা কালবেলা। চক্রবাক, আরেকজন বিখ্যাত কবি বাংলা সাহিত্য, যাকে ছাড়া অচল, নজরুলের একটি লেখা হলো চক্রবাক, কবিতা কাব্যগ্রন্থ। দিবারাত্রির কাব্য, এটি একটি উপন্যাস, এবং এই উপন্যাস কে লিখেছেন এটা হলো আপনাদের কাছে প্রশ্ন। বাকিটা আমি বলে দিচ্ছি। শোকার্ত তরবারি হলো হাসান হাফিজুর রহমানের একটি লেখা, হাসান হাফিজুর রহমানের একটি কাব্যগ্রন্থ শোকার্ত তরবারি। শোকার্ত তরবারি হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ। আপনাদের কাছে প্রশ্ন হইল যে দিবারাত্রির কাব্য এটা কার লেখা উপন্যাস। পিকু লিখেছে তাহেরি, চা খাবেন ঢেলে দেই, না রোজা, এখন রোজার মধ্যে চা খাওয়া যাবে না। আকরাম শহীদ নুরি লিখেছে সুচেতনাকে আগে মেয়ে মনে করতাম আমি, সুচেতনা শব্দ ব্যবহার করা যাবে না, এটা পৃথিবী থেকে উঠায় ফেলতে হবে। সোহানুর রহমান সৌরভ 19-এর সি, হ্যাঁ, দিবারাত্রির কাব্য কার লেখা এটা বলতে হবে। দিবারাত্রির কাব্য কার লেখা? আকরাম শহীদ নুরি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস হলো দিবারাত্রির কাব্য। আচ্ছা, তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, স্নেহাস্পদ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটা একদম মানে প্রশ্ন দেখেই বুঝে ফেলা যাচ্ছে। স্নেহাস্পদ, দন্ত স আছে সব জায়গায়, সব জায়গায় স্নেহাস্পদ উচ্চারণটাই তো স হচ্ছে, স তো হচ্ছে না। স হলে না দন্ত স ব্যবহৃত হতো, যেহেতু স উচ্চারণ হচ্ছে তালব্য স হবে, এই তিনটাইতে এমনিতেই বাদ পড়ে যায়, থাকে হলো এটা স্নেহাস্পদ। সঠিক উত্তর হইল খ নাম্বার। তারপরে প্রশ্ন হলো, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, নিচের কোন রচনায় কলেরা মহামারীর প্রসঙ্গ আছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ধরনের
একটু ক্রিটিক্যাল ওয়েতে সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে বা হবে। আমরা যদি দেখি মাসি পিসি গল্পে কিন্তু কলেরা মহামারীর প্রসঙ্গ আছে, এবং মাসি পিসি গল্পে দুর্ভিক্ষের কথাও কিন্তু আছে, দুর্ভিক্ষের কথা আছে, এবং ওই দুর্ভিক্ষতাটা কত সালের, এইভাবে একটা প্রশ্ন সাধারণত এসে থাকে। 1943 সালে সৃষ্ট যে দুর্ভিক্ষ হয়েছিল, যেটাকে সাধারণত 50-এর মনন্তর বলা হয়। 50-এর মনন্তর কেন বলা হয়? কারণ তখন বাংলা সাল ছিল 1350, সেজন্য এটাকে 50-এর মনন্তর বলা হতো। মনন্তরের অর্থ হলো দুর্ভিক্ষ। আচ্ছা, এইটাও কিন্তু মাসিপিসি গল্প থেকে আসে। আহ্বান গল্পে সাধারণত ধর্মীয় সাম্প্রদায়িকতা যেই এক অপরূপ নিদর্শন অসাম্প্রদায়িকতার, সেটাই আহ্বান গল্পে ফুটে উঠেছে। চাষার দুঃখ গল্পে বাঙালি সমাজের মধ্যবিত্ত শ্রেণী নাগরিকদের যে অর্থনৈতিক অবস্থার দুর্দশা এবং তাদের যে মানসিক বিকারগ্রস্ততা, বিলাসী জীবনের প্রতি এক আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার কারণে ব্যক্তি জীবনে যে হতাশা সৃষ্টি হওয়া, সেগুলো ফুটে উঠেছে চাষার দুঃখতে। এই চাষার দুঃখ বেগম রোকেয়ার সম্ভবত লিখা, আমার একদম স্পেসিফিক মনে নেই, সম্ভবত বেগম রোকেয়ারই লিখা। বেগম রোকেয়ার নাকি বেগম রোকেয়ারই হইতে পারে, সঠিক মনে নাই নামটা। নেকলেস বিদেশি একজন লেখকের লিখা, বাংলাদেশি আরেকজন লেখক সেটাকে অনুবাদ করেছে। নেকলেস গল্পে এই বিলাসী জীবনকে ধারণ করতে যে যে জীবন, নিজের ব্যক্তি জীবনে অনেক বেশি হতাশা নেমে আসে এবং দুঃখ, অর্থাৎ লোভে পাপ, এই বিষয়টাই মূলত নেকলেস গল্পের মূল ভাব হিসেবে ফুটে উঠেছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে কে? শীর্ণ মানুষটা কেটা? এই শীর্ণ মানুষটা লোকটাকে, এই প্রশ্ন আগে আপনারা উত্তর দেন। শীর্ণ মানুষটিকে শীর্ণ মানুষটিকে, হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন। মজিদ, শীর্ণ মানুষটা হইল মজিদ। আচ্ছা, এই মজিদের পেছনে, অর্থাৎ মজিদের যে শক্তির উৎস, সেটা হিসেবে লালসালু উপন্যাসে কোনটা ব্যবহৃত হয়েছে? মাজার। তাহলে এই মাজারটার যে বৃহৎ ছায়া, সেটা দেখেছিল হলো রহিমা। এই রহিমা ছিল মজিদের প্রথম স্ত্রী, তাই না? প্রথম স্ত্রী ছিল রহিমা। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন জমিলা নামক একজন তরুণীকে। এই জমিলা ছিল লালসালু উপন্যাসে একমাত্র স্বাধীন প্রাণ সত্তার প্রতীক, এবং তাকে যে বিষয়গুলোর সাথে তুলনা করা হয়েছে, শঙ্খচিলের ডাকের সাথে, শঙ্খচিলের উড়ার সাথে, এবং কাকের যে অবিশ্রান্ত ডাক, এই দুইটার সাথে জমিলাকে তুলনা করা হয়েছে। আচ্ছা, এরপরে হাসুনির মা ছিল লালসালু উপন্যাসে, আমার যদি কোনো চরিত্রে ধৈরা মাঝে মাঝে মন চাইতো যে একটু থাপ্পড় যদি দিতে পারতাম, কাছে ডাইকা কষায় থাপ্পড় দিতে পারতাম, এর মধ্যে একটা চরিত্র হলো হাসুনির মা। ঠিক আছে, যত প্যাচ সৃষ্টি হয় শুরু হয় এটার মধ্য দিয়ে। আর আমেনা বিবি হলো একটা নিরীহ চরিত্র, একদম স্বামী ভক্তি যার অনেক বেশি, কিন্তু স্বামী তাকে শেষ পর্যন্ত তালাক দিয়ে দেয় ভুল বুঝে, মজিদের চক্রান্তে ফেসে, সে হলো আমেনা বিবি। আচ্ছা, তারপরে যদি আমি যাই যে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই, প্রতিদিন শব্দটি কোন সমাস সাধিত? আমরা জানি যখন কোনো শব্দে অব্যয় সাধিত হয়, অব্যয় সাধিত সমাস যেগুলো, এবং সেখানে অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, সেটাকে সাধারণত অব্যয়ীভাব সমাস বলে। এবং মজার একটা টেকনিক হইল, সকল উপসর্গই কিন্তু এক প্রকার অব্যয়, সকল উপসর্গই এক প্রকার অব্যয়। যতক্ষণ পর্যন্ত একটা উপসর্গ দিয়ে নেতিবাচক অর্থ প্রকাশ করবে না, যতক্ষণ পর্যন্ত একটা উপসর্গ দিয়ে নেতিবাচক অর্থ প্রকাশ করবে না,
সেই শব্দটা অব্যয়ভাব সমাস হয়ে যায়। খুব সহজে এটা মনে রাখা যায়। যেমন প্রতিদিন, এখানে প্রতি একটা উপসর্গ এবং প্রতিদিন দিয়ে কোনো ধরনের নেতিবাচক অর্থ প্রকাশ করা যাচ্ছে না বা হচ্ছে না, তাহলে প্রতিদিন শব্দটি কোন সমাস সাধিত? অব্যয়ভাব সমাস। খুব সহজেই এভাবে অব্যয়ভাব সমাস চেনা যায়। এছাড়াও আরো একটা মজার বিষয় হইল, যথাযুক্ত শব্দটি দিয়েও সাধারণত অব্যয়ভাব সমাস সৃষ্টি হয়। যেমন যথারীতি, যথোপযুক্ত, এই শব্দগুলো সাধারণত অব্যয়ভাব সমাস হয়। আচ্ছা, এই ক্লাসে পোলাপানে মজা করছে কেন? রোজার মাসে কি দুষ্টামি শুরু করে দিয়েছো তোমরা? আচ্ছা, হাসামি ইসলামপুর হাসানির মায়ের নাম মুখে নিতে গেলেও রোজা থাকবে না। রোজার মাসে দুষ্টামি না দিয়ে ক্লাসে মনোযোগ দাও। কি ছেলেবেলে এত দুষ্ট কেন? তোমরা না রোজা রাখছো? দেখো যেখানে ছিলাম, অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সম্পর্কে নায়কের কি হয়? এই যে অপরিচিতা গল্প, অনুপম বেচারার কথা শুনলেই কষ্ট লাগে, অনেক আফসোস লাগে, বেচারা খুবই একটা অসহায় মানুষ। ঠিক আছে, অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সম্পর্কে নায়কের কি হয়? আচ্ছা, সে সম্পর্কে নায়কের পিস্তুত ভাই হয়, বিনুদা। ঠিক আছে, বিনুদা তার পিস্তুত ভাই হয়। আচ্ছা, এছাড়া অপরিচিতা গল্প অনুপমের যে একজন খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল হরিশ। এই হরিশ কাজ করতে হলো কানপুরে, এবং হরিশ ছিল আসর জমাইতে অদ্বিতীয়। হরিশকে খুব পছন্দ করতো মামা। আচ্ছা, মামার সাথে অনুপমের বয়সের তফাৎ ছিল 6 বছর। প্রভাত শব্দটির মধ্যে প্র এর পরিচয় কোনটি? এটা তো একদম সহজ, এটা পারবে না আমার মনে হয় না কেউ নাই। উপসর্গ, এটা দেখেই পারা যাচ্ছে। বাকি যেগুলো আছে বিভক্তি, অনুসর্গ, প্রত্যয়, সব তো শব্দের শেষে যুক্ত হয়। কোনটি শওকত উসমানের রচিত উপন্যাস? শওকত উসমানের রচিত উপন্যাস কোনটা বলেন? শওকত উসমানের রচিত উপন্যাস কোনটা? শওকত উসমান রচিত উপন্যাস বলেন। মায়ের উপর তাল গাছ আর চরক গাছ দিব বেটা। রোজার মধ্যে কি ফাইজলামিটা শুরু করছো তোমরা? এমন মার দিব, বিটের তালে তালে সাউন্ড হবে কিন্তু। হ্যাঁ, জননী। জননী হলো শওকত উসমানের উপন্যাস। আচ্ছা, মা, মা হইল আনিসুল হকের একটা উপন্যাস আছে, আবার ম্যাক্সিম গোর্কির একটা উপন্যাস আছে মা নামে। তারপরে কবি, কবি লিখেছেন হলো একটা উপন্যাস যেটা থেকে পরবর্তী চলচ্চিত্র হয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে একজন বিখ্যাত লেখকের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখা নামে এক্স্যাক্টলি কোনো রচনা আছে কিনা আমার জানা নাই, বাট দেখার আশেপাশে আছে। সেটা হলো হঠাৎ দেখা। হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, খুবই দারুণ কবিতা। এছাড়াও আছে হইল আমি বিজয় দেখেছি, গাজীউল হকের একটি লেখা সম্ভবত, আমি বিজয় দেখেছি এই নামে। এরপর আমার দেখা রাজনীতির 50 বছর, আবুল মনসুর আহমেদের একটা বিখ্যাত রচনা, আমার দেখা রাজনীতির 50 বছর। আচ্ছা, শওকত উসমানের জননী ছাড়া আরো বেশ কিছু বিখ্যাত উপন্যাস আছে, যেমন রাজা উপাখ্যান, রাজা উপাখ্যান। তারপরে আছে কৃতদাসের হাসি, অনেক অনেক বেশি বিখ্যাত একটা উপন্যাস কৃতদাসের হাসি। কৃতদাসের হাসির সর্বশেষের দিকে একটা উক্তি আছে, যেটা আপনারা অনেক সময় অনেক জায়গায় ক্যাপশন ইউজ করেন কিন্তু জানেনও না, যে হাসি আত্মারই প্রতিধ্বনি। ঠিক আছে, তারপরে আমরা যদি যাই, I wouldn't mind a cup of tea এর সঠিক অনুবাদ কোন বাক্য? ভাই, রোজার মাসে কাপ অফ টি দরকার নাই, এক কাপ চা পেলে মন্দ হতো না, এক কাপ চা পেলে মন্দ হতো না, এইটা হলো একটা সঠিক বঙ্গানুবাদ। একেবারে সহজ, এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। অপসংস্কৃতি কথাটির অর্থ কি? অপসংস্কৃতি কথাটির অর্থ হলো বিদেশি সংস্কৃতি। এটা বাংলাদেশে অপসংস্কৃতি কথাটা বিদেশি সংস্কৃতি অর্থে ব্যবহৃত হয়, তবে তবে মানে শব্দের প্রয়োগগতভাবে বা শব্দের সঠিক রূপ হিসেবে যদি আমরা ধরি, অপসংস্কৃতি শব্দটা মানে নেতিবাচক সংস্কৃতি অর্থেই ব্যবহৃত হওয়া উচিত। কারণ বিদেশি যেই সংস্কৃতিটাকে আমরা অপসংস্কৃতি বলছি, সেটা তো আসলে ওই দেশের
কাছে সেই সংস্কৃতিটা অনেক বেশি শ্রদ্ধার, অনেক বেশি সম্মানের, তাই না? সেটাকে অপশব্দযুক্ত করে তো আমরা ব্যবহার করতে পারিনি, এটা অন্য বিষয়। বাট অপসংস্কৃতি শব্দটা আমরা বিদেশি সংস্কৃতি হিসেবে ব্যবহার করে থাকি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ফেব্রুয়ারি 1969 কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই সাজু ইসলাম, এমন মায়ের দেব, ঠিক আছে? রোজা আজকেরটা তো হালকা হবে, আগামী 3 বছরের রোজা হালকা হয়ে যাবে মায়ের চোটে। মা ফাইজলামি করতেছো, ক্লাসে মনোযোগ না দিয়ে, পরে তো পরীক্ষায় ভুল করবা, পড়াশোনা করবা না ঠিকঠাক, পরে ভার্সিটির চান্স না পেয়ে হতাশ হবা। ক্ষতিকার আমার না তোমার। দেখো, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ফেব্রুয়ারি 1969 কবিতাটি। আচ্ছা, তারপরে আমরা যাই, অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত অর্থে ব্যবহৃত হয়। বিপরীত অর্থে ব্যবহৃত হয়। যেমন আরো আছে, অপবাদ আছে, অনির্দিষ্ট আছে, অনির্দিষ্ট, এগুলো বিপরীত অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে অভাব অর্থে যদি আমরা যাই, যেমন হাবাত মানে ভাতের অভাব, তারপরে আলুনি, লবণের অভাব, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে ধন্যবাদ, আমাদের 30টি প্রশ্ন ছিল, 30টি প্রশ্ন সমাধান হয়ে গেছে। এখন বলেন, কারো কোথায় কোনো সমস্যা আছে কিনা? কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, আশা করি কারো কোথাও কোনো সমস্যা নাই এবং কেউ সমস্যার কথা লিখছেও না। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এমডি জিসান লিখেছে, মাহফুজ ভাই একটা লাল সালাম প্লিজ। অবশ্যই একটা না, একটা, দুইটা, তিনটা লাল সালাম তোমাদের সবাইকে। পড়াশোনা ঠিকঠাক করিও আর নিজের যত্ন নিও। রোজা যেহেতু চলছে, পানিটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করো, প্রোটিন বেশি করে নেওয়ার চেষ্টা করো, নিজেকে ফিট রাখার চেষ্টা করো, আর বেশি বেশি দোয়া করো, ইবাদত করো, আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য। নিজের পরিবারের যত্ন নাও আর পড়াশোনা করো বেশি করে। তোমরা সবাই যেন নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারো, সেই দোয়া রেখে, সেই শুভকামনা জানি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে দীর্ঘক্ষণ ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।